স্বাগতম আজকের টক শোতে। সাথে আছি আমি তাসনিম নাহার তমা। আজকে আমরা এমন এক প্রসঙ্গ নিয়ে কথা বলবো যেখানে আমাদের দৈনিক জীবনে ডিজিটাল যুগে চিন্তা, ভাবনা এবং আচরণকে গভীরভাবে প্রভাবিত করছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বনাম সাংবাদিকতা, তথ্যের দায়কার। একসময় আমরা রেডিও, টেলিভিশন কিংবা পত্রিকার উপর নির্ভর করতাম, কিন্তু বর্তমানে একটি ফেসবুক পোস্ট কিংবা ইনস্টাগ্রামে হয়ে উঠেছে আমাদের খবর। কিন্তু এই তথ্য কতটা দায়িত্বশীলভাবে শেয়ার করা হচ্ছে এবং এই তথ্যের দায়ভার কে নিচ্ছে? সাংবাদিকতার পিছনে আছে তথ্যের যাচাই, দায়িত্বশীল ও নৈতিকতা, কিন্তু সোশ্যাল মিডিয়া সেখানে তথ্যের দায় কে নিচ্ছে? আজকে আলোচনায় আমাদের সাথে আছেন একজন ইনফ্লুয়েন্সার এবং একজন অভিজ্ঞ সাংবাদিক। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যিনি তার সংবাদ দিয়ে সারা মানুষের সাথে কানেক্ট তৈরি করে, এবং অভিজ্ঞ সাংবাদিক যিনি তার তথ্যের মাধ্যমে সবার সাথে কানেক্ট তৈরি করেন। প্রথমেই মিম, আরিয়া সুলতানা মিম, তো আপনার কাছে যাচ্ছি। জি, তো আপনার কাছে আমার প্রথম কোশ্চেন, আপনি আপনার কন্টেন্টে যে তথ্যগুলো শেয়ার করেন সেগুলো তথ্য যাচাই করে কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে? আচ্ছা, মানে বেশিরভাগ মানুষ মনে করে যে ইনফ্লুয়েন্সার মানে রিলসে নাচা আর হচ্ছে ফিল্টার লাগিয়ে লিপসিং করা, বা ইনফ্লুয়েন্সার মানে অনেক বেশি হাইপ, অনেক বেশি ফলোয়ার থাকবে, ভিউ থাকবে। তো অ্যাজ আ ইনফ্লুয়েন্সার আমি যখন কোনো প্রোডাক্ট প্রমোশন করি বা কোনো তথ্য শেয়ার করি, আমি সবসময় চেষ্টা করি ওই প্রোডাক্টটা ভালো কি খারাপ সেটা হচ্ছে রিসার্চ করে তারপরে হচ্ছে সেটা শেয়ার করার ট্রাই করি। লাইক ধরেন আমি একটা প্রোডাক্ট প্রমোশন করলাম যে 7 দিনে ফর্সাকারি ক্রিম। এখন আমার ভিউয়াররা কিনবে, সেটা কেনার পরে যখন সে ইউজ করবে তার স্কিন বাজে হয়ে যাবে, ইভেন স্কিন ক্যান্সার অবধি হইতে পারে। তখন কি হবে? তখন তারা আমাকে গালি দিবে যে এই ইনফ্লুয়েন্সারটা ভুয়া তথ্য শেয়ার করে। তো আমি এটা করি না। আমি সব সময় দেখি প্রোডাক্টটা ভালো কিনা, তাদের জন্য ঠিকঠাক কিনা, তারপরেই সেই প্রোডাক্টটা আমি হচ্ছে মানুষের কাছে শেয়ার করি, রিভিউ দেই, তথ্য দেই। তো হ্যাঁ, ইনফ্লুয়েন্সারদের হচ্ছে তথ্য যাচাই করে দেন শেয়ার করা উচিত। আচ্ছা, এই টপিকে আসার পর আমার আরেকটি কোশ্চেন আসলো মাথায়। তো আপনি যদি কোনো ভুল তথ্য শেয়ার করে ফেলেন ভুলে, তো সেটা পরবর্তীতে কিভাবে সংশোধন করেন? এর জন্য আপনি কি পদক্ষেপ নেন? দেখুন, মানুষ মাত্রই ভুল। তো ভুলটা স্বীকার করতে হবে, স্বীকার করার সাহস রাখতে হবে। যখন আমি কোনো ভুল তথ্য শেয়ার করে ফেলি তখন আমি হচ্ছে সেটা হচ্ছে ক্যাপশন এডিট করে দিয়ে দেই, বা হচ্ছে ভিডিওটা আবার ডিলিট করি। ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে ভিডিও আপলোড করি, যাতে করে হচ্ছে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আমার ভুল ছিল, বাট তারা আমাকে বিশ্বাস করতে পারবে। এটাই। তো আপনি কি মনে করেন ইনফ্লুয়েন্সারদের জন্য তথ্য বিষয়ক নীতিমালা থাকা জরুরি? জি, অবশ্যই। আমার মতে হচ্ছে নীতিমালাটা থাকা উচিত। তাহলে মানুষ যখন কন্টেন্ট বানাবে তার মাথায় থাকবে যে এটা জাস্ট শুধু কন্টেন্ট না, এটা একটা দায়িত্ব। আপনার কন্টেন্টের মাধ্যমে মানুষের যেন চিন্তা ভাবনা পরিবর্তন হয়, মানুষ যেন আপনার কন্টেন্টের মাধ্যমে কিছু শিখে। দ্যাটস ওয়াই হচ্ছে নীতিমালা থাকা দরকার। তো এখন আমি আমির ভাই, তো আপনার কাছে যাব। তো আপনি অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন, তো আপনার চোখে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কি সাংবাদিকতা দুর্বল করে ফেলছে? না, আসলে তেমন কিছু না। যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছেন তারা সাংবাদিকতাকে দুর্বল করছেন না, কিন্তু বিভ্রান্তিতে ফেলছেন। তাদের কিছু কিছু পোস্ট, কিছু কিছু শেয়ার, যেটা হচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখছে, তারা যাচাই না করেই তার হচ্ছে দেখে, ওই যে ফলোয়ার্স দেখে যে তার ফলোয়ার্স বেশি, তার মানে তাকে বিশ্বাস করা যায়, এগুলো ভেবেই তার পোস্টগুলো শেয়ার করতেছে। এতে হচ্ছে তারা দুর্বল করছে না, কিন্তু হচ্ছে পুরো দেশের মানুষকে একটা বিভ্রান্তিতে ফেলছে, আর হচ্ছে বিপদে ফেলছে। তো আপনি কিভাবে একজন ইনফ্লুয়েন্সারের ভিডিও সাংবাদিকতার রিপোর্ট আলাদা করবেন? আমরা যদি দেখি যে সাংবাদিকতার যে রিপোর্টগুলো থাকে, সেই রিপোর্টগুলোতে হচ্ছে যে আপনার অনেক যাচাই থাকে, তথ্য থাকে, আর হচ্ছে যে দায়িত্বশীলতা থাকে। তো আমাদের হচ্ছে কোনো রিপোর্ট আমরা হচ্ছে যে নিজের মন মতো মতামত প্রকাশ করতে পারি না। তো একটা তথ্য যদি আমরা শেয়ার করি, তো সেক্ষেত্রে আমাদেরকে ওটা হাজার যাচাই করতে হয়, যাচাইয়ের পরে তারপর ওটা পোস্ট করতে হয়। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে 5ই আগস্টের পরে হচ্ছে যে বাংলাদেশে একটা ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, যে হচ্ছে যে র এজেন্ট। তো এই এজেন্টটা হচ্ছে আমরা সাংবাদিকরা কখনো পাইনি। তো কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছেন যারা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে ছড়াচ্ছে, যে হচ্ছে যে এজেন্ট ঢুকেছে সাভারে, আশুলিয়াতে এজেন্ট পাওয়া গেছে, আর্মি মারা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। এগুলো হচ্ছে যে সম্পূর্ণ যাচাইয়ের উপর নির্ভর করে তাদের প্রকাশ করা উচিত, যেটা হচ্ছে ইনফ্লুয়েন্সাররা করে না।
কিন্তু আমরা সাংবাদিকরা যদি সেটা যদি প্রকাশ করি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কি হবে, আমাদের একটা দায় ভার চলে আসবে, প্লাস হচ্ছে আমাদের চ্যানেলের একটা সমস্যা হবে, আমাদের চাকরি চলে যেতে পারে। আরো একটা বিষয় যদি আমি আপনাকে বলি, তো ছোট্ট একটা উদাহরণ দিই, যে শেখ হাসিনা যিনি ছিলেন হচ্ছে যে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ছিল, তো ওনাকে যে প্রশ্নের মাধ্যমে যে কারণে সবাই সাধারণ শিক্ষার্থীরা খুব ক্ষুব্ধ হয়ে গেছে, তো সেটা হচ্ছে যে একজন রিপোর্টার তাকে প্রশ্ন করছে যে তার সামনে যদি হচ্ছে যে দুটো স্টুডেন্ট থাকে, এক হচ্ছে রাজাকারের সন্তান আর এক হচ্ছে যে মুক্তিযোদ্ধার সন্তান, তো মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেবে না রাজাকারে? অবভিয়াসলি এখানে প্রশ্ন আসে যদি দুইজনই অপশন থাকে তাহলে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদেরকে দেবে। তো আমাদের ইনফ্লুয়েন্সাররা কি করছে, সেটা হচ্ছে যে কাট ভিডিওটা শুধু ছাড়ছে, যে শুধুমাত্র ইসেরটা ছাড়ছে, যে যে উনি বলছে যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না তো কি রাজাকারের। তো এতে হচ্ছে শিক্ষার্থীরা আরো ক্ষিপ্ত হয়ে গেছে। তো আমাদের এইসব দিক থেকে হচ্ছে যে আমাদের আলাদা করা হয় আর কি। একদম। তো আপনার মতে ইনফ্লুয়েন্সারদের জন্য কি আইনগত কাঠামো থাকা জরুরি? অবশ্যই আমাদের সাংবাদিকতায় যারা আমরা পেশায় আছি, তো তাদের হচ্ছে যে একটা আইনগত ব্যবস্থা আছে, যদি হচ্ছে তারা যদি ভুল তথ্য দেয় তাহলে তাদের চ্যানেল থেকে চাকরি চলে যায়, প্লাস হচ্ছে যে তাদের জেল জরিমানা পর্যন্ত হয়। আর ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে সেটা আরো আগে হওয়া উচিত, কারণ হচ্ছে যে আমরা সাংবাদিকরা কোনো কিছু ছাড়ার আগে যাচাই বাছাই করে ছাড়ি, ওটা এডিট করি, আমাদের হচ্ছে যে যা যা লাগে আমরা তা করি। আর ইনফ্লুয়েন্সাররা সরাসরি ওটা রেকর্ড করে ছেড়ে দেয়, যাচাই বাছাই নেই। এসব যাচাই বাছাই না থাকার কারণে দেশের এটা ছড়ায় যাচ্ছে খুব দ্রুত, একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, হাঙ্গা দাঙ্গা এগুলো চলে এগুলো। তো সেক্ষেত্রে তাদের আইনগত ব্যবস্থা আগে আনা উচিত। তো এখন আমি আপনাদের দুজনের কাছে কিছু কোশ্চেন করব। তো যদি কোনো ভুয়া খবর ভাইরাল করে দেয় এর জন্য কে দায়ী, দর্শক নাকি ইনফ্লুয়েন্সার? তো যদি আমাকে আগে প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে ইনফ্লুয়েন্সার, কারণ হচ্ছে যে আগে ছাড়বে সে দেয়। আমাদের দেশে এখনো হচ্ছে যে আপনার 60-55% মানুষ শিক্ষার হার খুবই কম। তো তারা হচ্ছে যে কিছু জানে না, তারা দেখতেছে যে আমি প্রথমে বলছি যে তারা দেখে যে হচ্ছে লাইক শেয়ার, তারপর হচ্ছে তার ফলোয়ার্স, তো মনে করে যে তার ফলোয়ার্স বেশি তো তার তথ্যগুলো নেওয়া হয়, সে অনুযায়ী ছড়াতে ছড়াতে পুরো দেশব্যাপী ছড়িয়ে যায়, এবং কি সেগুলো বাইরে আমাদের যারা প্রবাসী যারা আছেন তারা আরো বেশি শেয়ার দেয়। তো সেক্ষেত্রে আগে যে ছড়াবে সে দেয়। এটাই তো মিম, এই প্রসঙ্গে আপনার কি মতামত? আমার মতামত হচ্ছে এক পাখির দোষ দিয়ে লাভ নাই। ধরেন আমি আপনাকে বিষ খাইয়েছি, আপনি কেন খাইলেন চোখ বন্ধ করে? এখানে কি ভিকটিমের দোষ নাই? অবভিয়াসলি আছে। আমির ভাই যেমন বলল যে পূর্বের কথা, জুলাই আন্দোলনের সময় সবাই বলতো যে মানে কিছু কিছু পাবলিক ছিল যে আপনাকে রাতেবেলা মেসেঞ্জার গ্রুপ আর মেসেঞ্জারে হচ্ছে টেক্সট দিত যে এজেন্ট আসতেছে বাংলাদেশে। তো তারপরে আরও কিছু পাবলিক সেটা বিশ্বাস করে নিজেরাও আতঙ্কিত থাকতো, আরও আতঙ্ক শেয়ার করতো, মানে ছড়াইতো। হ্যাঁ ঠিক আছে, আতঙ্ক ছড়াইতো। তো এখানে শুধু কি আমি ওই মানুষটাকেই দোষ দিতে পারি যে ভুয়া তথ্য ছড়াইছে? তার তো অবভিয়াসলি দোষ আছে, বাট হচ্ছে যারা বিশ্বাস করতেছে, যে এটা ভাবতেছে না যে জিনিসটা কই থেকে আসছে, কই থেকে না দেখেই তারা বিশ্বাস করতেছে, তো সো দ্যাট দুই পাখি কি দোষ আছে। তো আমি আরেকটু অ্যাড করি ওনার কথার সাথে, যে বিষ খাওয়াইলে বিষ খাইতে হবে এর কোনো মানে আছে কিনা। তো আপনি বিষ কেন খাওয়াবেন? আমার কথা হচ্ছে যে আপনি একজন ইনফ্লুয়েন্সার, আপনার একটা যাচাইয়ের দরকার আছে। জি আমি তো বলতেছি যে যদি আমার ভুল থাকে আমি ভুলটা স্বীকার করবো। এখন আমার যে ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে, কিন্তু বাট চোখ বন্ধ করে বিশ্বাস করতেছে, সেটাতে তাদেরও দোষ আছে। আমি জাস্ট এটাই বুঝাইছি। তাদের দোষ থাকলে সেটা হচ্ছে 20% to 80%। তো 80% আমি তো বলতেছি না যে আমার দোষ নাই, বাট এটাকে আপনি একপাক্ষিক বলে ঘোষণা করতে পারেন না। আমি একপাক্ষিক বলি না আপনাকে, আপনি সেটাই বোঝাচ্ছেন ভাই। 20-80 মানে হচ্ছে যে ছড়াবে তার হচ্ছে 80%, আর হচ্ছে যে যারা ছড়াচ্ছে পরে আপনার থেকে তারা হচ্ছে যে আপনার 20। কারণ তারা, ভাই আমি শুরুতেই বলছি, এখনো আমাদের দেশে শিক্ষার হার 100% হয়নি। তো আপনি ছড়ানোর আগে যাচাই করেন। হ্যাঁ এটা আমি তো করি। এখন সব ইনফ্লুয়েন্সারের সাথে আপনি একজনকে মিলাইতে পারেন না, আর দুইজনকে মিলাইতে পারেন না। একা মিলাই নাই, আমি হচ্ছে যে সবাইকেই বলতেছি। আচ্ছা, আমরা এই প্রসঙ্গ পরে আলোচনা করি। তো নেক্সট কোশ্চেন আপনাদের কাছে, তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সহজ করতে সমাজ ও প্রযুক্তি কতটা ভূমিকা রাখে? তথ্য যাচাই করার জন্য সমাজ ও প্রযুক্তি বর্তমানে অনেক ভূমিকাই রাখে।
তো আমাদের হচ্ছে যে ফ্যাক্ট চেকিং অনেক টুলস আছে, তারপর হচ্ছে অনেক বিশেষজ্ঞ আছেন, অনেক বড় বড় রিপোর্টার আছেন। তো যারা হচ্ছে যে এই সকল তথ্যগুলো আগে যাচাই করে, প্রত্যেকটা রিপোর্টারের সোর্স আছে, এবং কি সোর্সগুলোর মাধ্যমে হচ্ছে যে আমরা এই যাচাইগুলো করে থাকি। তো আপনার কি মতামত এই আমার বিষয়ে? সেম কথা, প্রযুক্তি এখন অনেক উন্নত হয়েছে, আপনার ফেস দেখে আপনার ফোনটা আনলক হয়ে যাচ্ছে, তাই না? তো আমার মতে এমন কিছু আপডেট করা উচিত, ইউটিউব, ফেসবুক এমন কিছু টুল ব্যবহার করুক যাতে করে মানুষ মানে বুঝতে পারে যে এই নিউজটা এমনিতেই ফেক। তো আগামী 5 বছরে আপনারা তথ্যের এই দুনিয়াকে কেমন দেখতে চান? আগামী 5 বছরে যদি দেখি তাহলে তথ্যের এই দুনিয়াটাকে আমরা দেখতে চাই হচ্ছে খুবই উন্নত। যেমন ধরেন হচ্ছে যে প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে যে শিক্ষার হার থাকতে হবে। তো শিক্ষা যেখানে নাই সেখানে ভুল তথ্য ছড়াবে, এটাই স্বাভাবিক। তো হচ্ছে শিক্ষিত লোক যদি থাকে তাহলে তারা অবশ্যই চেষ্টা করবে যে বিষয়টা ছড়ানোর আগে দেখার যে এটা কি আদৌ সত্য কিনা। তো আমাদের মতে হচ্ছে যে আপনার এই শিক্ষার হারটা আগে বাড়াতে হবে, তারপর হচ্ছে যে আপনার এই তথ্যটা দেখতে হবে। তো আপনার কি মনে হচ্ছে এই ব্যাপারে? আমি বলবো যে 5 বছরের মধ্যে আমি এমন কিছু দেখতে চাই যে দেশে হচ্ছে সত্যটা ভাইরাল হবে, এই মিথ্যা জিনিসগুলো ভাইরাল না হোক। আর সচেতন সাংবাদিক, ইনফ্লুয়েন্সার সবারই হইতে হবে। আমরা কিন্তু সব সাংবাদিককে দেখি না যে তারা হচ্ছে শুধু রিয়েল নিউজই করে। হলুদ সাংবাদিক তারা সবসময় ভুয়া নিউজ করে থাকে, আমরা দেখে আসতেছি। দ্যাটস ওয়াই হচ্ছে ইনফ্লুয়েন্সার, সাংবাদিক সবার সচেতন হতে হবে। আর মেন কথা দর্শক, তাদের জেগে উঠতে হবে। শুধু কন্টেন্ট কিন্তু বদলালেই হবে না, আপনার হচ্ছে কন্টেন্ট গ্রহণ করার মানসিকতাও বদলাইতে হবে, তাহলে দেশটা হচ্ছে উন্নত হবে। তো আজকের আলোচনায় আমাদের চোখ খুলে দিয়েছে তথ্যের দায় কোনো এক পক্ষের একার নয়। সাংবাদিক যেমন সত্যের পিছনে ছুটে বেড়ায়, তেমনি ইনফ্লুয়েন্সারও একটি সত্য ঘটনাকে সবার সামনে তুলে ধরেন। তো সত্য খোঁজার এই যাত্রায় আমরা প্রত্যেকেই সঙ্গী। আমাদের এক একটি শেয়ার, এক একটি ভিডিও আমাদের গভীরভাবে প্রভাবিত করে। তাই আসুন আমরা সকলে মিলে তথ্য যাচাই করি এবং তা শেয়ার করি। শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, তথ্যের এই বিশাল দুনিয়ায় আপনি কি দায়িত্ব নিচ্ছেন? ধন্যবাদ আমির ভাই এবং মিমকে, এবং দর্শকদের সাথে থাকার জন্য ধন্যবাদ।